নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইসরোকে নিয়ে। আমেরিকার যেমন নাসা, ভারতবর্ষের ইসরো। এই ইসরোর নাম শুনলে প্রত্যেক ভারতবাসীর মধ্যে একটা আনন্দ জেগে ওঠে, একটা কৌতূহল জেগে ওঠে। নতুন কিছু দেখার, নতুন কিছু সৃষ্টির যে আনন্দ, সেটা ইসরোর থেকে আমরা পাই। ইসরো যে সময় মঙ্গলযান পাঠিয়ে মঙ্গলে পৌঁছেছিলেন, প্রত্যেক ভারতবাসী নেচে উঠেছিল। চন্দ্রযান মিশন যখন ফেল হয়, প্রত্যেক ভারতবাসী কেঁদে ফেলেছিল। ইসরোর প্রতি এতটাই টান। আজকে আমরা ইসরোকে নিয়ে আলোচনা করব। ইসরোর কোনো মিসাইল নিয়ে নয়, ইসরোর কোনো রকেট লঞ্চিং নিয়ে নয়, ইসরোর কোনো স্যাটেলাইট নিয়ে নয়। আজকে আলোচনা করব ইসরো থেকে প্রায় 100 জনেরও বেশি সায়েন্টিস্ট কাজ ছেড়ে দিয়েছে। নিউজ 18 লিখছেন, ওভার 100 সায়েন্টিস্ট কোয়াইট সেন্টার স্টেপস ইনসাইড দ্য ইসরো ব্রেন ড্রেন হিটিং ইন্ডিয়াস স্পেস মিশনস। দ্য হিন্দু লিখছে, ইসরো ইস্যুজ মেমো টু কার্ভ এক্সোডাস অফ সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ফ্রম গগনয়ান অ্যান্ড আদার কি মিশন। ইসরো থেকে এই যে ব্রেন ড্রেন ঘটছে, ইসরো থেকে সায়েন্টিস্টরা ছেড়ে চলে যাচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে ইসরোতে যেসব সায়েন্টিস্টরা কাজ করে তাদের জীবনটা কিন্তু অনেকটাই কঠিন। কারণ তাদেরকে সবাই ফলো করে, সবাই দেখে তারা কি করছে। আজকে শুধু ভারতবাসী নয়, প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু তাদেরকে দেখে, তাদেরকে ফাঁসানোর চেষ্টা হয় বাইরের দেশ দিয়ে, শত্রুর কোন একটা দেশ দিয়ে। তারা চেষ্টা করে এই সংস্থাটাকে ভেঙে দেওয়ার। তার কারণ হচ্ছে নম্বী নারায়ণের জীবন কাহিনী যদি আমরা দেখি, একটা সময় তাকে দেশদ্রোহী বলে অপবাদ দেওয়া হয়েছিল। আজকে সেই নম্বী নারায়ণ বিচারের পর তাকে দেশপ্রেমী বলে ঘোষণা করা হয়। এই কঠিন পরিস্থিতিতেও ইসরোতে প্রায় 14,000-এর বেশি কর্মচারী সেখানে কাজ করেন। আর এই আপনারা তো বলতেই পারবেন যে 14,000-এর মধ্যে 100 জন যদি ছেড়ে চলে যায় তাহলে কি এমন অসুবিধা? অসুবিধাটা সেটা নয়। আজকে এই যে 100 জন, এই 100 জন কিন্তু কোনো একটা মিশনের হেড, কোনো প্রজেক্ট ম্যানেজার, একদম উঁচু পোস্টের লোক। একটা উইংস যারা স্পেস স্যাটেলাইট নিয়ে কাজ করে, সেই উইংসে প্রায় 1339 জন মানুষ সেখানে কাজ করে। এই 1339-এর মধ্যে 80 জন সেখান থেকে কাজ ছেড়ে দিয়েছে। সেই উইংসটা কতটা নিচে চলে যাবে, বা সেই ডিপার্টমেন্টটা কতটা নিচে নেমে যাবে? কারণ তাদের এতজন যদি একসাথে কাজ ছেড়ে দেয়, একসাথে কাজ ছেড়েছে এবং ভালো ভালো পোস্টের মানুষ সেখানে কাজ ছেড়েছে। জিএসএলভি মার্ক 3 ডিরেক্টর বিক্রম জোসেফ, সে কাজ ছেড়ে দিয়েছে। গগনয়ান প্রজেক্টের ম্যানেজার আদিত্য রাল্লাপল্লী, তিনি কাজ ছেড়ে দিয়েছেন। এটা নতুন কোনো বিষয় নেই। আগেও শুনেছি যে অনেক সায়েন্টিস্ট কাজ ছেড়ে নাসাতে চলে গেছে, কিন্তু এইবার একসাথে এতগুলো সায়েন্টিস্ট কাজ ছেড়ে দিয়েছে। আজকে এই পরিস্থিতি কেন পৌঁছালো তা জানার আগে আমাদেরকে জানতে হবে ইসরো কিভাবে তৈরি হয়েছে, ইসরো শুরু কিভাবে, আমাদেরকে হালকা করে জেনে নিতে হবে। 1947 সাল ভারত যখন স্বাধীন হয়, ভারতের কাছে পরিস্থিতি অতটা সহজ ছিল না ভারতকে চালানোর মতো। নতুন সরকার, নতুন নিয়ম, প্রত্যেকটা সেক্টরে তাকে ভালো ভালো করে কাজ করতে হবে। তার কৃষি যে সেক্টর আছে সেখানে ডেভেলপ করতে হবে, সরকারি যে দপ্তরগুলো আছে সেটাকে ডেভেলপ করতে হবে। এই নিয়ে ভারতবর্ষ যখন টেনশনে আছে, নিজের দেশকে ঠিকঠাকভাবে স্বাবলম্বী করার জন্য, পরিস্থিতি ঠিক করার জন্য, ইউএসএসআর রাশিয়া স্পুটনিক আবিষ্কার করে আকাশে পৌঁছে গেল। সারা বিশ্বকে দেখিয়ে দিল যে আমরা পিছিয়ে নই। বিশেষ করে আমেরিকাকে দেখিয়ে দিল যে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ছুঁড়েছিল, তার কাছে পারমাণবিক বোমা যেমন থাকতে পারে, আজকে ইউএসএসআর এর কাছে নতুন একটা আবিষ্কার সবার সামনে এলো। সেটা কোনো চারটিখানি আবিষ্কার নয়, পৃথিবী রাজ করার আবিষ্কার নয়, পৃথিবীর বাইরে আকাশে রাজ করা।
এরপরে এই দৌড় শুরু হলো, কোনো দেশ পিছনে নয়, তারপরে আমেরিকা, চায়না, প্রত্যেকেই এই দৌড়ের মধ্যে আজকে এসছে। ফ্রান্স, ইংল্যান্ড, প্রত্যেকেই আছে, যেসব ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি, তার প্রত্যেকেই এই স্পেসে যাওয়ার যে প্রতিযোগিতা সেইখানে তারা পার্টিসিপেট করছে। 1962 সাল বিক্রম সারাভাই গেলেন আমাদের জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীর কাছে, তখন যে প্রধানমন্ত্রী ছিলেন, গিয়ে বললেন যে আমাদেরও কিন্তু এই স্পেস নিয়ে কাজ করা দরকার, আমাদেরও স্যাটেলাইট লঞ্চ করা দরকার, আমরা নইলে পিছনে পড়ে যাব, ডেভেলপ করতে হবে। জওহরলাল নেহরু বললেন ঠিক আছে, ডেভেলপ করো, কিভাবে করতে হবে না করতে হবে, কারণ এটা তখন নতুন, ভারতবর্ষে এই নিয়ে কোনো চর্চা হয়নি। বিক্রম সারাভাই এই প্রজেক্ট শুরু করার চেষ্টা করলো, যে কিভাবে শুরু হবে কিভাবে না, তারও চিন্তা। ঠিক করা হলো কেরালা বলে যে স্টেট আছে, সেই কেরালার থুম্বা বলে একটা জায়গা, সেই থুম্বা থেকে প্রথম লঞ্চ করা হলো আমাদের মিসাইল স্যাটেলাইট তখনও ছাড়া হয়নি, শুধু লঞ্চ করার জায়গা ঠিক হলো এবং লঞ্চ করলো। এর একটা আমরা ছবি দেখতে পাই, ছবি ভাইরাল হয়, সাইকেলে নিয়ে যাওয়া হচ্ছে রকেটকে, সেটা লঞ্চ করা হয়েছিল কেরালার থুম্বা থেকে। তারপর সরকারের চোখে এটা আবার বড় হয়ে আছে যে না, ইসরোকে এরপর ফান্ডিং করা দরকার। ফান্ডিং শুরু হলো, নতুন নতুন সায়েন্টিস্ট যোগ হলো। আজকে ইসরোর যে সায়েন্টিস্ট, নামি নামি সায়েন্টিস্ট, আজকে এপিজে আব্দুল কালামের নাম পর্যন্ত শুনেছি, এপিজে আব্দুল কালাম ডিআরডিওতেও কাজ করেছেন। সব সায়েন্টিস্ট যুক্ত হলো 1972 সালে, তৈরি হলো ইসরো। তাদেরকে কাজ দেওয়া হলো যে তোমরা স্পেস নিয়ে কাজ করো, তারা স্পেস নিয়ে কাজ করা শুরু করলো। এবার স্পেস নিয়ে কাজ করতে করতে তাদের কাজ বাড়তে শুরু হলো। স্পেসের কোনো একটা ইঞ্জিন নিয়ে কোনো একটা টিম কাজ করছে, সেটার একটা উইংস তৈরি হলো, একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হলো। কেউ এসএসএলভি ইঞ্জিন নিয়ে কাজ করছে, তাদের একটা ডিপার্টমেন্ট তৈরি হলো। কেউ পিএসএলভি ইঞ্জিন নিয়ে কাজ করছে, তাদের একটা ডিপার্টমেন্ট তৈরি হলো। গগাইয়ান প্রজেক্টে কেউ কাজ করছে, তাদের একটা আলাদা ডিপার্টমেন্ট হয়ে গেল। মঙ্গলয়ান প্রজেক্টে, এটা তো রিসেন্ট, এই প্রজেক্টে কাজ করছে, তাদের একটা আলাদা ডিপার্টমেন্ট হয়ে গেল। ধীরে 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 ইসরো বিস্তার ঘটলো, ইসরো বড় হতে শুরু করলো। তখন তারা দেখলো যে ইসরোর যে আমাদের জায়গাটা, এটা তো কাজে লাগাতে পারি। বাইরের যে দেশগুলো স্যাটেলাইট লঞ্চ করতে পারে না, তাদেরকে আমরা তো সহায়তা করতে পারি, তার বিনিময়ে তো টাকা অর্জন করতে পারি। তাই হলো 1990-এর পর শুরু হলো বাইরের দেশগুলোকে আহ্বান করা। কারণ আমাদের একটা ঘর আছে, সেই ঘরটা আমরা যে কোনো সময় ভাড়া দিতেই পারি। যেমন আজকে আমাদের যে হোমস্টেগুলো তৈরি হয়, হোমস্টেগুলোতে আমরা ঘরের নিজের মতন ব্যবহার করি। যখন টুরিস্টের সিজন আছে, তখন কি হয়, ওই ঘরটাকে আমরা ছেড়ে দিই এবং তারা নিজের মতন থাকে, এবং চলে যাওয়ার পরে আবার আমরা নিজেরা ব্যবহার করি। ইসরোর যে জায়গাগুলো, কেরালা থুম্বা, আজকে শ্রীহরিকোটা, ওই যে জায়গাগুলো আছে, তার নিজের ক্যাম্পাস, এইসব জায়গাগুলো তারা অ্যালাউ করলো বাইরের দেশকে, যে তোমরা এসে এখানে নিজেদের লঞ্চ করতে পারো, কাজ করতে পারো, তার বিনিময়ে টাকা দিতে হবে। আজকে ভারতে সেটা ইনকামও শুরু হলো। এরপর শুরু হলো যে এইগুলোর মধ্যে তো একটা কমার্শিয়াল দিক থাকা দরকার। আমাদের ধীরে ধীরে প্রাইভেট কোম্পানিগুলোকে যদি এখানে আনা হয়, তাদেরকে যদি এখানে যুক্ত করা হয়, তাহলে তারাও একটা ভালো জায়গা তৈরি করবে, তারাও একটা কাজ করবে। কারণ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রাইভেট সেক্টরগুলোকে সামনে আসা দরকার, স্টার্ট আপ কোম্পানিগুলোকে এগিয়ে আসা দরকার। আজকে স্টার্ট আপ কোম্পানিগুলো যদি এগিয়ে আসে, নতুন কিছু কাজ করতে পারবে। কারণ আমেরিকা এই কাজটা করেছিল, যে তাদের যে নাসা ছিল, নাসা আর পৃথিবীর অরবিট নিয়ে কাজ করে না। তারা কি বললো যে না, আমরা পৃথিবীর অরবিট নিয়ে আর কাজ করবো না, চাঁদে পর্যন্ত যাবো না, কারণ এইগুলো আমাদের কাছে অনেক ছোট ব্যাপার হয়ে গেছে। এইগুলো শুধু যে কাজ করবে সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরগুলো আছে, তারা কাজ করবে। এই প্রাইভেট সেক্টরগুলো নিজের মতন কাজ করবে, ছোট ছোট কাজ। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মঙ্গলে যাব, মঙ্গলের উপরে চলে যাব, তারও দূরে আমরা রিসার্চ করতে থাকবো। এই যে প্রজেক্টগুলো তারা নাসা কাজ করতে শুরু করলো, যে আমরা বড় বড় প্রজেক্টে কাজ করবো, ছোট কাজগুলো ছোট ছোট কোম্পানি তারা কাজ করবে। সেই কোম্পানি থেকে উঠে এলো স্পেস এক্স, এলন মাস্কের স্পেস এক্স। ফ্যালকন 9 তৈরি হলো। ফ্যালকন 9 যে স্যাটেলাইট লঞ্চ করার জন্য স্যাটেলাইট ছাড়ে, আবার সেই রকেট নিচে নেমে আসে।
এই যে নতুন ইনোভেটিভগুলো তৈরি হলো, সেটাও একটা প্রাইভেট কোম্পানি, সেটাও একটা ভালো দিক যে হ্যাঁ একটা নতুন কিছু আবিষ্কার হয়েছে ওই ছোট জায়গার মধ্যে, যেটা আমরা আগে ভাবতাম না সেটা এখন হচ্ছে। ইন্ডিয়াও চাইলো যে তাহলে এরপর আমাদেরও সেটা করা দরকার। 2014-র আগে কিন্তু একটা কোম্পানি ছিল না ভারতবর্ষে যারা স্পেস নিয়ে কাজ করবে। 2020-র পর আজকে 2026, প্রায় 400-450-র ওপরে স্পেস নিয়ে কাজ করার মতন কোম্পানি চলে এসেছে। আজকে যদি সেই কোম্পানিগুলো দেখি, তার মধ্যে টপ কোম্পানি আছে আমাদের স্কাই রুট কোম্পানি আছে, স্কাই রুট এরোস্পেস, অগ্নিকুল আছে, অগ্নিকুল কসমোস। এই যে কোম্পানিগুলো এলো, এইরকম আরো অনেক কোম্পানি এসছে। এই কোম্পানিগুলো আসার পর তারা অনেক ডেভেলপ করলো, অনেক তাড়াতাড়ি ডেভেলপ করলো। তার কারণ হচ্ছে তারা ফান্ডিং জোগাড় করেছে, যে স্পেস নিয়ে কাজ করবো যে কোনো মানুষের কাছ থেকে ফান্ডিং নিয়েছে। যারা স্পেসে কাজ করতে চাই বা যারা টাকা ইনভেস্ট করতে চাই, সেখান থেকে ফান্ডিং জোগাড় হয়েছে। আজকে স্কাইরুট যে এরোস্পেস কোম্পানি আছে, সেই এরোস্পেস কোম্পানি কিন্তু বিক্রম 1, বিক্রম 2, বিক্রম 3 মিসাইল লঞ্চ করে দিয়েছে এবং সেটা সাকসেস। এটা নয় যে তারা সাকসেস নয়, আজকে তারা সাকসেস হয়েছে। এবং এই কোম্পানিগুলো আজকের ডেটে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে, যারা 200 থেকে 600 বিলিয়ন টাকা কালেক্ট করেছে। তার আগে বলে রাখি, একটা দিন ছিল ইসরোকে নিয়ে যখন প্রধানমন্ত্রী গর্ববোধ করেছিলেন যে আজকে আমাদের ইসরো একটা হলিউড সিনেমা যে টাকায় তৈরি হয় তার থেকে কম টাকায় মঙ্গল পৌঁছে গেছে। দিল্লিতে 1 কিলোমিটার অটো চলতে যে টাকা খরচা হয়নি, তার থেকে কম টাকায় কিন্তু আমরা মঙ্গল পৌঁছে গেছি, যদি 1 কিলোমিটার হিসাবে মাপি। 1 কিলোমিটার গড় যে 1 কিলোমিটার খরচা, সেটা 7 টাকা করে হয়েছিল। এই যে গর্ববোধগুলো তৈরি করেছিল ইসরো, আজকে সেই গর্ববোধ করার মতন সায়েন্টিস্টগুলোকে টেনে নিচ্ছে এই প্রাইভেট কোম্পানিগুলো। এই প্রাইভেট কোম্পানিগুলো আজকে টেনে নেওয়ার বড় কারণ হচ্ছে তাদের স্যালারি। ইসরোর যে স্যালারি আছে, একটা সময় চর্চা হয়ে দাঁড়িয়েছিল যে ইসরোর যে টপ চেয়ারম্যান বা সায়েন্টিস্ট, তার বেতন হচ্ছে 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা একটা প্রাইভেট কোম্পানি সংস্থার হয়তো কোন একটা পোস্টের মানুষ তার থেকে বেশি টাকা রোজগার করে। ছোট ছোট প্রাইভেট কোম্পানিগুলো তো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বেতনই দিই যে কোনো কর্মচারীকে। সেইখানে ইসরো যে সায়েন্টিস্টগুলোকে রাখে, যারা টপ লেভেলের একটা মানুষ, সেই মানুষের বেতন হচ্ছে 2.5 লাখ টাকা। সেই মানুষগুলোকে যদি 2.5 কোটি টাকার একটা অফার দেওয়া হয়, তারা তো অবশ্যই ছেড়ে চলে যাবে। আর সেটাও ভারতে, এটা তো নয় যে তাকে বিদেশে যেতে হচ্ছে। সায়েন্টিস্টের দিক দিয়ে যদি ভাবি, সে তো একজন নতুন কিছু আবিষ্কার করার জন্য সে সারাটা জীবন বিলীন করতে চাই। সে নাসাতে তো সেই জন্যই জয়েন করেছিল। আজকে সেইটা যদি প্রাইভেট কোম্পানি দেয় বেশি টাকার বিনিময়ে, সে তো চাইবেই, সে তো যাবেই ওখানে। সেই যাওয়াতে আজকে চিন্তা কিন্তু ভারতবর্ষের বাড়ছে, চিন্তা ইসরোর বাড়ছে। তার কারণ হচ্ছে এই যে প্রাইভেট কোম্পানিগুলোকে ফান্ডিং কিন্তু কোনো একটা শত্রু দেশও করতে পারে। শত্রু দেশের যদি এদেরকে ফান্ডিং করে এবং বলে যে তোমরা ইসরোর যে সায়েন্টিস্ট আছে তাদেরকে তোমরা নিজের কাছে নিয়ে এসো, তাদেরকে বেশি টাকা দিয়ে নিয়ে এসো, ইসরো শেষ হয়ে যাবে। ইসরো শেষ হয়ে গেলে আমাদের গর্ব করার মতন কোনো কিছু থাকবে না। প্রাইভেট কোম্পানিকে নিয়ে আজ আমরা গর্ব করতে পারি না। জিও আমাদেরকে যতই ফেসিলিটি দেখ, জিওকে নিয়ে আমরা গর্ব করি না। আজকে বিএসএনএল যদি আমাদেরকে তার থেকে কম ফেসিলিটি দিত, আমরা কিন্তু বিএসএনএলকে নিয়ে গর্ব করতে পারতাম, কারণ সেটা সরকার, আমাদের সরকারকে গঠন করি আমরা। প্রাইভেট কোম্পানিকে কিন্তু আমরা গঠন করি না। ভবিষ্যতে এই নিয়ে আরও পরিস্থিতি খারাপ হতে পারে ইসরোর। তার কারণ হচ্ছে বেশি টাকা দিয়ে যারা সায়েন্টিস্ট রাখবে প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি, তারা একটা সময় আইআইটি থেকে যারা পাস আউট হবে তাদেরকে কিন্তু তারা নিজের দিকে টানার চেষ্টা করবে। আইআইটিতে কিন্তু ভিড় বেড়ে যাবে এরোস্পেস নিয়ে পড়াশোনা করার জন্য। অনেক প্রাইভেট কোম্পানিগুলো এখানে চলে আসবে, নতুন নতুন কলেজ তৈরি করবে এরোস্পেস নিয়ে পড়াশোনা করানোর জন্য। একটা টাকা ফিজ নেবে, অনেক বেশি পরিমাণে ফিজ নেবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। প্রাইভেট সেক্টর যতটা উন্নতি করছে বা যতটা উন্নয়ন করা দরকার তা করুক, তা ভালো দিক,
কিন্তু আমাদের যে সরকারি জায়গাগুলো আছে, ইসরোর মতন জায়গা যদি এইভাবে নষ্ট হয়ে যায়, আজকে কিন্তু কোনো সায়েন্টিস্টের একটা দেশপ্রেমী যে ব্যাপারটা মনের মধ্যে, সেই দেশপ্রেমটা থাকবে না। সে একটা প্রাইভেট সেক্টরের কাছে কর্মচারী হয়ে থেকে যাবে। তার যে ওই জুনুন, তার যে কিছু করার একটা ইচ্ছা, সেটা মরে যাবে। ভারতবর্ষের ইসরো ধীরে ধীরে বসে যাবে। সেখানে যদি সায়েন্টিস্ট না থাকে তাহলে কাজ করবে কি করে? ফান্ডিং যতই দেখ সরকার, যদি আজকে সেখানে সায়েন্টিস্ট কেউ না থাকে, তারা কাজ করবে কি করে? আজকে যে আমাদের এক্স চেয়ারম্যান এস সোমনাথ, তাকে আমরা সবাই চিনি। আজকে এই এস সোমনাথ রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ড করার পর তাকে কিন্তু অগ্নিকুল যে কসমস স্পেস নিয়ে কাজ করে কোম্পানি, এই কোম্পানি তাকে বেশি টাকা দিয়ে হায়ার করেছে। আজকে সে জয়েন করেছে, কারণ রিটায়ার্ডের পর ভারত সরকার কিন্তু তাকে রাখেনি। একটা বছর পর তাকে যে রিটায়ারমেন্ট দিতে হয়, সে দিয়ে দিয়েছে। সে রিটায়ারমেন্ট দেওয়ার পর তার ইচ্ছা হয়েছে যে না, এখন সে কাজ করতে পারবে, কাজ ছাড়বে না, সে অগ্নিকুলে জয়েন করলো। কারণ তার যে ব্রেন, সেই ব্রেনটা কিন্তু আজকে একটা প্রাইভেট কোম্পানি চিনতে পারছে, ভারত সরকার কিন্তু পাচ্ছে না। আজকে ভারত সরকারের প্রয়োজন সেই সব ব্রেনগুলোকে নিজের কাছে রাখা, নিজের আয়ত্তে রাখা। কারণ নিজের কাছে যদি না রাখে, ব্রেনগুলোকে যদি বিক্রি করে দেয়, ভারত সরকারের কাছে থাকবে কি? মানুষের শুধু ট্যাক্সটা থাকবে, সেই টাকা দিয়ে শুধু রোড এই সবগুলোই কাজ হবে। স্বাস্থ্যর ক্ষেত্রে কিছু টাকা, অর্থনীতিতে কিছু এইসব প্রভাব পড়বে। কিন্তু এই যে জায়গাগুলো দরকার ছিল, আমাদের গর্বের জায়গাগুলো, একটা যে প্রতিযোগিতা, স্পেসে যাওয়ার, আকাশে যাওয়ার প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা কেমন যেন পিছিয়ে পড়ছি। এখন মনে হচ্ছে যে আমরা কি আরও পিছিয়ে পড়বো। কারণ প্রাইভেট সেক্টরগুলো আজকে ভালো কাজ করছে, আপনার মনে হচ্ছে কালকে সে নাও করতে পারে, কালকে সে বন্ধও করে দিতে পারে। তখন কি হবে? প্রশ্ন উঠতেই থাকে, প্রশ্ন উঠবেই। তার আগে বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা প্লিজ অবশ্যই জানান কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নমস্কার।